ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনায় ভরপুর। পুশ ইন পুশ ব্যাক এই ব্যাপারগুলো সীমান্তে প্রচণ্ড প্রভাব ফেলতে শুরু করেছে। আমরা এমন চিত্র দেখেছি গত 72 ঘন্টা সীমান্তের জিরো পয়েন্টে বেশ কিছু জনগণকে থাকতে বাধ্য করা হয়েছিল এবং তারা না খেয়ে না ঘুমিয়ে 72 ঘন্টা একই জায়গায় বসে থাকতে বাধ্য হয়েছিল। তারপরে গত রাতে বিএসএফ তাদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়, এরকম ঘটনা দেখেছি। পুশ ইন হবার অপেক্ষায় অনেক আছে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিজয়ের পরে অবৈধ ভারতীয়দের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। এমন খবরও আমরা পাচ্ছি যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ভারতে পালিয়ে রয়েছেন, একমাত্র শেখ হাসিনা বাদ দিয়ে প্রায় সবার কপালেই এরকমটা নেমে আসবে যে তাদেরকে পুশ ইন মানে পুশ ব্যাক করার সিদ্ধান্তের দিকে যাবে ভারত, এরকম আলোচনাও চলছে। ঠিক সীমান্ত যখন উত্তেজনায় ভরপুর, নানা রকমের আলোচনা যখন চলছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখন জানানো হচ্ছে যে এই পুশ ইন ব্যাপারে একের পর এক বাংলাদেশ সরকার ভারতীয় সরকারকে চিঠি দিয়েছে, কিন্তু কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না, এর মাঝেও মোটামুটি একটা স্বস্তির খবর এসেছে। ভারতে বেশ কিছুদিন জেল খাটা অন্তত 91 জন মানুষ বাংলাদেশে ফিরতে পেরেছেন। কারা তারা? কি করছিলেন ভারতে? কেন তাদেরকে জেল খাটতে হলো? কিভাবে তারা ফিরলেন? এই ফেরাটাকে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের একটা ভালো সম্পর্কের শুরু হিসেবে দেখতে পারি কিনা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে জেল খাটা অন্তত 91 জনের বাংলাদেশে ফেরার কথা। সীমান্তে উত্তেজনা চলছে এবং সীমান্তে উত্তেজনা পুশ ইনকে কেন্দ্র করেই চলছে। সেটা খুব বাজে অবস্থার মধ্যে রয়েছে এবং বাজে অবস্থার মধ্যে যখন রয়েছে তখন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন, বিবিসি বাংলা নিশ্চিত করছে, এটা নিউজটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বাংলাদেশে পুশ ইনের বিষয়ে ভারতকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী 12-13টা চিঠি দেওয়া হয়েছে এক পুশ ইন ইস্যুতে। চিন্তা করা যায়, তার মানে ভারত পুশ ইন ইস্যুতে কোনোভাবেই বাংলাদেশের কথা শুনছে না। ঠিক সেই মুহূর্তে এই খবরটা একটা স্বস্তির খবর, যে খবরটা ডিবিসি নিউজ দিচ্ছে। ডিবিসির এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরল 91 বাংলাদেশি জেলে। 91 জন জেলে যারা মাছ ধরার পেশায় নিয়োজিত, তারা ভারতে জেল খেটেছে। জেল খাটার পরে তারা দেশে ফিরতে পেরেছে। দেশে ফিরতে পারা তাদের জন্য একটা বড় খবর। বলা হচ্ছে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারতে আটক 91 জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা গেছে। আজকে দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার শাহ কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমার ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত 16 ও 17 ডিসেম্বর 2025 মানে ইউনুসের সময় এবং 20 জানুয়ারি ও 16 ফেব্রুয়ারি সেটাও মানে 20 জানুয়ারি সেটাও ইউনুসের সময়, 16 ফেব্রুয়ারি এই সময়টাও ইউনুসের সময় বলা যায়, কারণ তখনও নতুন সরকারের শপথ হয়নি। মানে পুরোটাই ইউনুসের সময় জেলেদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, ইউনুসের ক্ষমতা হয়নি সেগুলোকে ফিরিয়ে আনার, অতঃপর বিএনপি সরকার তাদেরকে ফিরিয়ে আনতে সফল হয়েছে। ভারতীয় কোস্টগার্ড 4টি বাংলাদেশি ফিশিং বোট সহ 91 জন বাংলাদেশি জেলেকে সেই সময় আটক করেছিল 4 দিনে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটসমূহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী রোববার 7 জুন বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে
অনুসন্ধানে ভারতীয় কোস্টগার্ডের নিকট 91 জন বাংলাদেশি জেলেকে ও 4টি ফিশিং বোর্ড সহ হস্তান্তর করা হয়। এটা বাংলাদেশ কর্তৃপক্ষ গ্রহণ করে। আজকে দুপুরে কোস্টগার্ড বেজ মোংলায় জেলেদের তাদের ফিশিং বোর্ড সহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এটা একটা ভালো পদক্ষেপ, এই সরকারের একটা সফলতা হিসেবেই আমরা দেখতে পারি। যেটা প্রফেসর ইউনূসের আমলে ঘটেছে, বাংলাদেশি জেলেদের ভারত গ্রেপ্তার করে নিয়ে গেছে, বোট টোট সহ নিয়ে গেছে। প্রফেসর ইউনূসের তো ভারতের সঙ্গে বিন্দুমাত্র কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। তারা চেয়েছে সেভেন সিস্টার্স উড়িয়ে দিতে, তারা চেয়েছে চিকেন নেক ভেঙে দিতে, তারা চেয়েছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিতে, ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য তাদের ওই মানে শিশু উপদেষ্টা মিলিশিয়া বাহিনী তৈরির চেষ্টা করেছে, বহু জনকে বন্দুক চালানোর ট্রেনিং দিয়েছে। এই বন্দুক চালানোর ট্রেনিং কি পাকিস্তানি টিটিপি বাহিনীতে যোগ দেওয়ানোর জন্য ট্রেনিংটা দেওয়া হয়েছে কিনা সেই বিতর্ক উঠেছে। এই কর্মকাণ্ডগুলোই তারা করেছে। কিন্তু বিএনপি সরকার এই যে সফলতা একটা দেখালো, এটা একটা ইঙ্গিত হতে পারে যে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো পর্যায়ে হয়তো নিয়ে যেতে পারবে। কিন্তু পুশিন ইস্যুতে যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন 12-13টা চিঠি দেওয়া হয়েছে, তবুও কোনো ধরনের কোনো সমাধান হয়নি, সেখানে আবার কিন্তু ধাক্কা লাগে। আবার অন্যদিকে শেখ হাসিনার ইস্যুতে বিভিন্ন জন বলছে, যেমন গতকালকেই ইউনূস সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে শেখ হাসিনাকে জীবনেও ভারত ফেরত দেবে না, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত ফেরত দেবে না, মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনাকে ঠেলে পাঠাবে না, শেখ হাসিনাকে বাদ দিয়েই কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে হবে এবং সেইভাবেই আগাতে হবে। এই যে একটা বাধা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পথে, একটা বড় বাধা শেখ হাসিনা ইস্যু, সেই বাধাটা কিভাবে কাটিয়ে উঠবে? শেখ হাসিনা ইস্যুতে ভারতের যে চাওয়া, সেই চাওয়া বর্তমান সরকার কিভাবে পূরণ করবে? আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তারা তুলে নেবে কি না? এরকম বহু আলোচনা রয়েছে। বহু আলোচনার কিছু পজিটিভ ইঙ্গিতও দেখা যাচ্ছে। শিরিন শারমিন চৌধুরীর জামিন, আইভি রহমানের জামিন সহ বেশ কিছু ইঙ্গিত বলে দেয় যে এবছরের মধ্যেই কোনো একটা সময় আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে শুরু করবে। অনেকে বলেন এটা বিএনপি নিজেদের স্বার্থেই করবে, নতুবা বিএনপির কাঁধের উপরে ভর করে যেভাবে চাপবে জামাত এবং এনসিপি, সেটা মোকাবেলা করতে তারা ব্যর্থ হতে পারে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।